সর্বোপরি একজন নাগরিকের অধিকার বুঝিয়ে দিতে হবে। এই লড়াইয়ে আছি। এই লড়াই লড়তে গিয়ে একবার কেন, যদি 100 বার জেলে দেয় আমাকে, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এই লড়াই থেকে পিছপা একবারের জন্য হব না। আমরা স্টেজ থেকে বড় বড় কথা বলি, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জীবনীর কথা বলি, তার আত্মবলিদানের কথা বলি, প্রফুল্ল চাকির আত্মবলিদানের কথা বলি, আপনার প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদানের কথা বলি, আশফাকুল্লাহর আত্মবলিদানের কথা বলি, ভগৎ সিংয়ের আত্মবলিদানের কথা বলি, তাহলে আমরা যদি ভয়ে পিছপা হয়ে যাই, তাহলে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা বলা আমাদের মুখ থেকে বলা আমার মনে হয় তো তাদেরকে অপমান করা হচ্ছে। আমাদের উপরে শাসকের এত রাগ কেন? কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি, রমজান মাসে ঘুমটা টেনে ইফতার করলে হবে না, ইফতারের সময় যে ফলটা খাচ্ছে দাম যখন আকাশ ছোঁয়া যায় এটা কমাতে হবে, এ কথা বলছি। আমরা বলছি সংখ্যালঘু ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করে দিতে হবে। সংখ্যালঘু এলাকাতে মদের দোকানগুলো, শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সব জায়গার কথাই বলছি, মদের দোকান বেড়ে যাচ্ছে, স্কুলের সংখ্যা বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই যখন প্রশ্ন করছি তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যখন আমি বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। ওই যেমন মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসা মসজিদের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, ওয়াকফ সম্পত্তি আমরা বলি, ঠিক হিন্দু সমাজের ওটাকে বলে দেবত্ব সম্পত্তি। তো ওই দুটো সম্পত্তির কথাই বলছি, বিক্রি করা যায় না। কিন্তু এই সরকারের আমলে এসে দেবত্ব সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, রিফিউজি ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে। তো যখনই আমরা দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলি, কেন দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে? এই বিষ্ণুপুরের বিদ্যুৎ মণ্ডলকে হত্যা করা হলো কেন? যখন এ কথা বলি, যখন এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা চাকরি পাচ্ছে কেন? তাদের কোটাতে তাদেরকে চাকরি দেওয়া হোক, এ কথা বলি। যখন আমার হিন্দু সমাজের মা বোনেদের বাপ ভাইদের আর্থসামাজিক মান উন্নয়নের দাবি করি, তখনই নওশাদ সিদ্দিকীরা বা আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। মুসলিমদের অধিকারের কথা বললে বিজেপির দালাল, আর হিন্দুদের অধিকারের কথা বললে মুসলমানদের দল। ভাই যাব কোথায়? বলা কি বন্ধ করে দেব? আমি তো বলা বন্ধ করব না। মানুষের হকের জন্য বলার জন্য রাজনীতির ময়দানে এসেছি। মানুষ খেতে পাচ্ছে না, তারও এই কথা বলতে হবে, তার জন্য এসেছি। ছাত্র যুবর অধিকার বুঝিয়ে দিতে হবে, সরকারি কর্মচারীর অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন মহিলার অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন এসটির অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন এসসির অধিকার বুঝিয়ে দিতে হবে, একজন মুসলিমের অধিকার বুঝিয়ে দিতে হবে, সর্বোপরি একজন নাগরিকের অধিকার বুঝিয়ে দিতে হবে। এই লড়াইয়ে আছি। এই লড়াই লড়তে গিয়ে একবার কেন, যদি 100 বার জেলে দেয় আমাকে, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এই লড়াই থেকে পিছপা একবারের জন্য হব না। আমরা স্টেজ থেকে বড় বড় কথা বলি, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জীবনীর কথা বলি, তার আত্মবলিদানের কথা বলি, প্রফুল্ল চাকির আত্মবলিদানের কথা বলি, আপনার প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদানের কথা বলি, আশফাকুল্লাহর আত্মবলিদানের কথা বলি, ভগৎ সিংয়ের আত্মবলিদানের কথা বলি। তাহলে আমরা যদি ভয়ে পিছপা হয়ে যাই, তাহলে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের কথা বলা আমাদের মুখ থেকে বলা আমার মনে হয় তো তাদেরকে অপমান করা হচ্ছে। একজন ছাত্র, তার কি দোষ ছিল? সে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলছিল তখন সেখানে গিয়ে অনশন করেছিল। শামসুস স্যার ভালো বলতে পারবেন, তিনি গেছেন আনিসকে বোঝানোর জন্য যে অনশন তুলে নে, সকলে অনশন তুলে নিয়েছিল, আনিস অনশন তুলে নিয়েও বলেছিল আমি একা হলে একাই অনশন করে যাব, কিন্তু আমার দাবি আমি আদায় করে ছাড়বো। এই জেদের কাছে মমতা ব্যানার্জি পরাস্ত হয়ে ওকে খুন করতে মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে। কিন্তু এই খুনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি হাজার হাজার আনিস খানের জন্ম দিয়েছেন। আজকে স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা সদস্য তারা আগামী দিনে আনিস খান হয়ে উঠবে, এই লড়াইয়ে তারা আছে এবং তারা আনিস খানের ন্যায় বিচারের দাবি যতদিন তাদের দেহে প্রাণ থাকবে তারা লড়াই করবে। একটা আনিস খানকে মেরে দিয়ে আর একটা আনিস খানকে বা সাজিদ হোসেনকে এদেরকে মেরে দিয়ে আপনি গোটা প্রজন্মের লড়াইকে ধ্বংস করতে পারবেন না, একটা আদর্শকে ধ্বংস করতে পারবেন না। আনিস খান একটা স্ফুলিঙ্গের নাম, একটা আগুনের স্ফুলিঙ্গ, দাঁত থেকে দাবানল তৈরি হবে, দাবানল।
আর সেই দাবানলে আপনার এই শাসকের যে চরিত্র, আপনার দলের যে চরিত্র, আপনার প্রশাসনের যে চরিত্র, সেটা পুড়ে ছারখার হয়ে যাবে। আজ আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহযোদ্ধারা এসেছে। আজকে বিভিন্ন জায়গা, মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত জায়গা থেকে আমাদের সহযোদ্ধারা এসেছে। তারা আনিসের স্মরণ সভায়, শুধু আনিস নয়, আজ আমরা সাজিদ হোসেনকে স্মরণ করছি। সাজিদ হোসেনকে নিউ টাউনে, আপনারা জানেন, আমি বলছিলাম, সুটকেস বন্দি তার দেহ উদ্ধার হয়েছিল, তাকে কিডন্যাপ করা হয়েছিল এবং মুক্তিপণ চাওয়া হয়েছিল, তারপর তার দেহ উদ্ধার হয়েছিল, নিথর দেহ উদ্ধার হয়েছিল নিউ টাউনে। আমরা সেখানেও বিক্ষোভ জানিয়েছিলাম, নিউ টাউন থানা ঘেরাও করেছিলাম, আমরা ডেপুটেশন করেছিলাম। উত্তম মাড্ডি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনিও এসে বাড়িতে, সে 3 দিন মাত্র ইউনিভার্সিটিতে ছিল, তারপরে বাড়ি এসে তারও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বাথরুম থেকে। আমরা আজকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের মঞ্চ থেকে তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সময় সংক্ষিপ্ত, এখনও অনেক বক্তারা রয়েছেন এবং আমাদের প্রধান বক্তা উনিও আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবেন। আমি শেষ করব। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজ শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও তুষার শেষে গলানো উত্তাপ, টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তাই গ্রামনগর, মাঠপাথার, বন্দরে তৈরি হও কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আধার, তৈরি হও কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ, তৈরি হও মাঠে কিষান কলে মজুর নৌজওয়ান, জোট বাঁধো এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, প্রতিবার যশোদামার রক্তবীজ এই মিছিল, স্বামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, হও শামিল হও শামিল হও শামিল। মনে করি স্টুডেন্টস ফ্রন্টের সকল সহযোদ্ধাই একটা বাঘ এবং বাঘের বাচ্চা। এমএলএকে 41 দিন জেল খাটিয়ে এবং আনিসকে কবরে শুইয়ে মাননীয়া মমতা ব্যানার্জি ভাবছেন যে প্রতিবাদী মুখ মুছে যাবে না, আর প্রতিবাদীদের গলা টিপে হত্যা করে আপনি ভাবছেন প্রতিবাদটাকেই মুছে দেবেন। কি ভাবছেন প্রতিবাদী মুখ মুছে গেছে? তাহলে আজকে ভারত সভা হলে এত স্টুডেন্টস ফ্রন্টের সহযোদ্ধারা বাংলার প্রত্যেকটা কোনায় কোনার থেকে এসে উপস্থিত হতো না। আমাদের পরিচয়, আমি আনিস খান, আমার পরিচয়, আমি দেওবঙ্গার থেকে এসেছি, আমার নাম কিছু নয়, আমার পরিচয় আমি আনিস খান, আমি সব জায়গাতেই দিই। আপনাদেরও পরিচয়, স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা স্টুডেন্টস ফ্রন্টের পরিচয় যে তারা, আর তাদের নাম আনিস খান। আনিস খান আমাদের স্বপ্ন, আনিস খানের ইচ্ছা, আনিস খানের যে আবেগ আমাদের রক্তে মিশে আছে, তার দেখানো পথ আমরা আজকে ফলো করছি এবং স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা যে নির্দিষ্ট প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আনিস খান একজন বীর, আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকীও একজন বীর। ওরা মাননীয় মমতা ব্যানার্জি সৈনিক, তারা তো চোর, তারা তো খুনি। পঞ্চায়েত ইলেকশনের পরপরই কলেজ ইলেকশনের কথা বলেছিলেন মাননীয়া। আজকে তো 1 বছর অতিবাহিত হতে চললো, কিন্তু কলেজ ইলেকশনের কোনো দেখা নেই, কোনো আলোচনা নেই। বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, তাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে কলেজ ইলেকশন লাস্ট কবে হয়েছিল, তিনিও হয়তো বলতে পারবেন না। এদের এতটাই অধঃপতনের মধ্যে চলছে। আমরা উত্তর 24 পরগনার থেকে বিলং করি। আমি বলছি আগামী দিনে বিবেকানন্দ কলেজ এবং শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় থেকে এই তৃণমূল ছাত্র পরিষদ নামক এই যে চোর, এই যে খুনি, এদের শিকড়টাকে উৎখাত করে ছাড়বো। এবং আরও জানিয়ে রাখি, মমতা ব্যানার্জি তখন বলেছিলেন যে আনিস খানের বিচার আমরা 15 দিনের মধ্যে পাইয়ে দেব। কি হলো? তার ফলাফল কি? সারা রাজ্যবাসীর মানুষ দেখছে, সারা রাজ্যবাসীর মানুষ জানে। বলে কি, বয়স হচ্ছে তো মাননীয়ার, তানার বুদ্ধি হাঁটুতে চলে আসতেছে, বয়সের সঙ্গে সঙ্গে যেটা ঘটে আর কি। বলতো কি যে আনিস আমার ফেভারিট ছাত্র, তিনি আমাদের স্লোগান লিখে দেয়। কি যা তা আবোল তাবোল। আপনার মাথা ঠিক আছে?
ঠিক আছে আপনার মাথা, মাননীয় মমতা ব্যানার্জি, আপনাকে বলছি। যাই হোক, আমি কিছু বলবো না। আজকের আমাদের স্টুডেন্টস ফ্রন্টের সকল সহযোগীদেরকে আরও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আনিস খান জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। ধন্যবাদ স্টুডেন্টস ফ্রন্ট দেগঙ্গা বিধানসভার কনভেনার রুহুল ভাইকে। আপনারা জানেন 2022 সালের আজকের রাতেই স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা আনিস খানকে রাষ্ট্রীয় মদতে খুন করা হয়েছিল। আনিস খানের স্বপ্ন ছিল সে শিক্ষার বেসরকারীকরণকে রুখে দেবে, গ্রাম বাংলার প্রতিটি সন্তান তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, এটি আনিস খানের চিন্তা ছিল। কিন্তু রাজ্য সরকার আনিস খানকে হত্যা করে বুঝিয়ে দিয়েছে উচ্চশিক্ষার দরজা বন্ধ।